নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দুষ্মিতা। চলে যাচ্ছি সংবাদে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ী ভারতের জাতীয়তাবাদী ইতিহাসের তিন স্তম্ভ। তাদের স্মৃতিতে তৈরি হলো রাষ্ট্র প্রেরণা স্থল। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তীতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এই বিশাল স্মারকটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখনৌয়ের বসন্তকুঞ্জ এলাকায় পদ্মফুলের আদলে তৈরি হয়েছে এই বিশেষ চত্বরটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় 2 লক্ষ মানুষের উপস্থিতিতে এই ঐতিহাসিক অনুষ্ঠান সম্পন্ন হয়। নিরাপত্তার স্বার্থে শহর জুড়ে কড়া ব্যবস্থা গ্রহণ করেছিল প্রশাসন। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। 1924 সালের 25শে ডিসেম্বর তার জন্ম হয়েছিল। প্রতি বছর তার জন্মদিনকে ভারতের সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি প্রদেশ কার্যালয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার ও দলের সহসভাপতি সুবল ভৌমিক সহ বিজেপি নেতৃত্বরা। বিজেপি রাজ্য কমিটির এক সদস্য অটল বিহারী বাজপেয়ীর উপর একটি বই লিখেছিলেন। এদিন এই বইটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দলের ত্রিপুরার প্রদেশ থেকে বিকাশ পথ অনেক দিন ধরে প্রকাশিত হচ্ছিল, মাঝখানে বন্ধ ছিল। এটা যিনি দেখতেন সজল আচার্য, ওনাকে অনেকবার বললাম যে বিকাশ পথ মাঝখানে কেন বন্ধ হলো, তাতে করে আমরা বিজেপি সম্পর্কে জানতে পারি। আজ নতুন করে তা আবার শুরু হলো বলে তিনি জানান। পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে বিকাশ পথ অনেকদিন ধরে প্রকাশিত হচ্ছিল, মাঝখানে বন্ধ ছিল। তার যিনি এটার দেখতেন আমাদের সজল আচার্যজি, ওনাকে অনেকবার বললাম যে বিকাশ পথ মাঝখানে কেন বন্ধ হলো, এবং এতে করে আমরা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের রাজ্যেরও ভারতীয় জনতা পার্টি আগে কি করেছে, এখন কি করছে, এই বিষয়ে আমরা জানতে পারি। শুধু আমরা না, সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা পাঠাই, প্লাস একদম নিচু স্তরে যারা আছে তাদের কাছেও পাঠাই। তো এটা বন্ধ ছিল, আবার সজলবাবুর হাত ধরে আবার নতুনভাবে এটা শুরু হলো। তা আমি এর যাত্রা আরও শুভ হোক সে কামনা করছি। বৃহস্পতিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী। এই উপলক্ষে নয়াদিল্লির সদৈব অটল স্মারকস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি অটলজির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে রাজীব ভট্টাচার্য বলেন, এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন। অটল বিহারী বাজপেয়ীর আদর্শ, দেশপ্রেম এবং দৃঢ় নেতৃত্ব আগামী দিনেও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। আজকে আমাদের দেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্ম শতবর্ষ আমরা উদযাপন করছি। আজকে আমি পরম সৌভাগ্য যে ওনার এই পবিত্র দিনে, ওনার যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল রাজঘাটে, ওনার সেই স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য নিবেদন করার সৌভাগ্য হয়েছে। আমি ওনার যে কাজ, আমরা এই ওনার জন্মদিনটাকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করি, এবং ভারতীয় জনতা পার্টির রচয়িতা আমাদের অটল বিহারী বাজপেয়ীজি আমাদের যেই দিশা, আমাদের এই ভারতবর্ষকে একটা নতুনভাবে চিন্তা ভাবনার যে রাস্তা উনি দেখিয়েছেন, এবং ওনার সময়কালে যেভাবে দেশকে পরিচালনা করেছেন, একটা নতুন দিশা দেখিয়েছেন। আমরা ওনার এই জন্মদিনটাকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে আমরা এই অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনটাকে এবং আগামী 31 ডিসেম্বর অবধি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এবং ওনার যে কাজ, সেই কাজ জনসমক্ষে তুলে ধরার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য
আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি আবারও আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি ওনাকে স্মরণ করছি। নমস্কার। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবছরও বৃহস্পতিবার থেকে রাজধানীর ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে 5 দিন ব্যাপী প্রান্তিক উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা প্রান্তিক ক্লাবের কর্মকর্তা ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, রূপওয়ে তৈরি হলে রাজ্যের মানুষের রোজগার বাড়বে। রাজ্যের রূপওয়েগুলো তৈরি হয়ে গেলে 2-3 বছর পর দেখবে এটা ত্রিপুরার মানুষকে কত বড় রোজগার দেয়। ত্রিপুরাকে দুনিয়া চিনবে তখন। বর্তমান সরকার যে মানসিকতা তা কমিউনিস্টদের মধ্যে ছিল না, সেই কারণে এতদিন ত্রিপুরাতে রাজত্ব করেছে, তবু ত্রিপুরাকে চিনতে পারেনি। ত্রিপুরা রাজ্যের মানুষের কথা তারা শুনতে পারেনি, কারণ তাদের সেই মানসিকতাই ছিল না বলে তিনি জানান। মায়ের পিঠে যেতে পারবে না, কিন্তু সেখানে তেমনই তৈরি করে দেওয়া হবে পাহাড়ের মধ্যে, তো মানুষকে সেখানে দেখে তার তৃপ্তি পাবে। দেন ওখান থেকে রূপে থাকবে ছবি মোড়া যাওয়ার জন্য, তো ওখান থেকে উঠে আবার ছবি মোড়াতে রূপেতে চলে যাবে। দেখুন কত বড় রোজগার হবে, টাকা কত খরচ হচ্ছে। 100 কোটি টাকা আমি সেখানে ডলার থেকে এনে দিয়েছি। সন্তোষ চৌধুরী এখন ট্যুরিজম মিনিস্টার কাজ করছে, টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। আর বাকি এই রূপওয়েগুলি তৈরি করতে টোটাল 5 থেকে 600 কোটি টাকা লাগবে। আমি নিতিন গাডকারিকে বলছি, ভাই সাহেব 600 কোটি দিয়ে দেবো। তো 600 কোটি টাকা আর একটা 700 কোটি টাকা আর 750 কোটি টাকা খরচা করার পর 2-3 বছর পর দেখবে যে এটা ত্রিপুরার মানুষের কত বড় রোজগার দেয়, ত্রিপুরাকে দুনিয়া চেনবে তখন। তো এই যে ভিশনারি মানসিকতা কমিউনিস্টের মধ্যে কোনোদিন ছিল না, সেই কারণে এতদিন রাজ করেছে, কিন্তু ত্রিপুরাকে এরা চিনতে পারেনি, ত্রিপুরার মানুষের পরিণাম করতে পারেনি, কারণ মানসিকতাই ছিল না। তাদের মিছিল, মিটিং, নারী সমিতি, বাইরেদের চিন্তাই হতো না। সকালবেলা উঠে তারই চিন্তা করতেন, বাইরের চিন্তা নেই। ডেভেলপমেন্টের মানসিকতা কমিউনিস্টদের, ভারতীয় কমিউনিস্টদের মধ্যে নেই। তাই আমি আশা করি প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্যরা মিলেমিশে এই উৎসবগুলো
আরো সুন্দরভাবে করুন, মানুষকে জাগৃত করুন, মানুষকে সংস্কৃতির দিকে নিয়ে যান। এক বা দু বছর নয়, দীর্ঘ 17 বছর পর অবশেষে ঘরে ফেরা বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 9:56 তারেক রহমান সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সকাল 11টার পর তারা ঢাকা পৌঁছেন। এদিন তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কর্মী সমর্থকদের ঢল নামে রাস্তায়। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফারুক থেকে শুরু করে অনেক বিএনপি নেতৃত্ব। ঢাকাতেই বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। দীর্ঘ 17 বছরের স্বেচ্ছা নির্বাসনের পর অবশেষে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। দেশে ফিরতেই তারেক রহমান নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হলো বড়দিন। একইভাবে এই আনন্দ উৎসবে মেতেছে রোমের ভ্যাটিকান সিটিও। বড়দিন উপলক্ষে প্রথম বার্তা দিলেন চতুর্দশ পোপ লিও। তার প্রথম বার্তাতেই তার মুখে শোনা গেল বিকৃত অর্থনীতি। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে গরিব দুস্থদের সাহায্যের বার্তাও দিয়েছেন। চতুর্দশ পোপ লিও বলেন, বিশ্বের অর্থনীতি আজ বিকৃত। এই বিকৃত অর্থনীতি মানুষকে পণ্যে পরিণত করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে হতাশা সৃষ্টি হয়েছে। অবিলম্বে পৃথিবীতে শান্তি ফেরা দরকার। আজ আমরা এমন একটি শিশুর জন্ম উদযাপন করছি যার পরিবার হিংসার শিকার হয়েছিল। যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দেই, তখন আমরা গৃহহীনদের উপেক্ষা করি। যখন আমরা অভিবাসীদের কষ্টকে উপেক্ষা করি, তখন আমরা স্বয়ং খ্রিস্টকে দূরে সরিয়ে দিই বলে তিনি জানান। চতুর্দশ পোপ লিওর কথায় দরিদ্র দুস্থদের উপেক্ষা করার অর্থ প্রভু যিশুকে উপেক্ষা করা। 25শে ডিসেম্বর হলো বড়দিন। প্রতি বছরের মতো এবছর ঘটা করে ক্রিসমাস ডে উদযাপন করা হয় মরিয়মনগর চার্চে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী সহ আরো অনেকে। বড়দিনকে কেন্দ্র করে মরিয়মনগরের ক্যাথলিক চার্চ সেজে উঠেছে। এই উপলক্ষে দুদিনব্যাপী মেলার আয়োজন হয়েছে ক্যাথলিক চার্চ চত্বরে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, মেরি ক্রিসমাস ডে যে আমরা পালন করছি তা কিন্তু এখন আর খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জাতি, ধর্ম, বর্ণ সকলের ঊর্ধ্বে উঠে সকলকে এই মিলন মেলায় এক সূত্রে বেঁধে রেখেছে। সেই সূত্রটির নাম হচ্ছে বিশ্বাস, প্রেম ও ভালোবাসা বলে তিনি জানান। বা ক্রিসমাস যে উৎসব আমরা পালন করছি, এটা শুধু খ্রিস্টানদের মধ্যে আবদ্ধ নেই। এটা সমস্ত জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে এই মিলন মেলায় এক সূত্রে বেঁধে রেখেছে। সেই সূত্রটির নাম হচ্ছে বিশ্বাস, প্রেম এবং ভালোবাসা। আমি আশা রাখি আজকে আরেকজন মহান পুরুষ, এই দেশের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী যিনি শতবর্ষে পা দিলেন, তাকেও আমি প্রণাম জানাই। নতুন ভারতের এবং বিশেষ করে আমরা নর্থ ইস্টের যারা আছি তাদের জন্য যে আজকে আলাদা মন্ত্রক তৈরি করা, আজকে বিভিন্ন সোনালী চতুর্ভুজ দিয়ে সমস্ত দেশকে একত্রিত করা, এই ডোনার সৃষ্টি, ডোনার মন্ত্রক, যেটা আজকে নর্থ ইস্টের সবচেয়ে বড় উন্নয়নের হাতিয়ার, সেগুলো উনি করে গিয়েছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার তুইথামপুর এলাকায় অবস্থিত এসটি জোসেফাস চার্চে বৃহস্পতিবার ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে পালিত হয় ক্রিসমাস ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা ও প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একসঙ্গে কেক কেটে বড়দিনের আনন্দে অংশ নেন এবং উপস্থিত সকলকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানান। চার্চ প্রাঙ্গণে এদিন উৎসবের আবহে ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রভু যিশুর আদর্শ মানবতার, শান্তির ও ভালোবাসার বার্তা বহন করে। তিনি
প্রার্থনা করেন প্রভু যিশু যেন সমাজের সর্বস্তরের মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে শান্তি, ভ্রাতৃত্ববোধ ও উৎসবের আনন্দে মুখরিত ছিল এসটি জোসেফাস চার্চ প্রাঙ্গণ। যারা তিনি ফাইমেয়া ও গির্জাও যারা অসুস্থ খালাইজাক ঈশ্বর বরং হামারি ঋতুং এই जों बियायनाय इसोरनि धोनि ख्रिस्टमासनि सल ताखुबाय ताखुक जों तिप्रा हास्ताव कचां बयार तुबुय माया चालायै जतन थामचाखाय मिलुय ईश्वर जोंनो हामारि रिथुं हामजांमा तेव गफुलुं रिथुं जोंनो ईश्वर माया रिथुं जोंनो नासले मुं खिबुय दिनै ख्रिस्टमासनि सल ईश्वर जतन खासामा गफुलुं ते हामजांमा गफुलुं जतनि नग्न खुंनो जों नासले मुं खिबुय गाहाम बयार तुबुय ईश्वर जतनि नग्न खुंनो हामारि तुफुं होननाय आं किसिसा कक आनि कक ওরনে মথাকা যত্ন হামবাই। অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার নিখোঁজ 24 জন। সাংবাদিক সম্মেলনে জানালেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। তিনি জানান গত মঙ্গলবার কৈলাসহর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরে এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু হয় এবং তদন্তক্রমে তাদের অরুণাচল পুলিশের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করা হয়। চণ্ডীপুর বিধানসভা এলাকা থেকে নিখোঁজ হওয়া 24 জনকে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধারের ঘটনায় স্বস্তির হাওয়া ঊনকোটি জেলায়। বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। পুলিশ সুপার জানান গত মঙ্গলবার কৈলাসহর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরই এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু হয়। মোবাইল লোকেশন ট্রেস করে জানা যায় তাদের অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বোলাং থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধেনকর ও অরুণাচল প্রদেশের ডিজিপি আনন্দ মোহনের সঙ্গে সরাসরি সমন্বয়ের ফলে অভিযান সফল হয় বলে জানান পুলিশ সুপার। অরুণাচল প্রদেশ পুলিশ 24 জনকে সুরক্ষিত উদ্ধার করেছে। জানা যায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের রাজ্যে ফিরিয়ে আনা হয়। এই উদ্ধার অভিযানে ঊনকোটি জেলা পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ। एक कंप्लेंट मिली थी विनीता सबर जी से, रंगरूम के रहने वाले हैं, कि करीब 24 लोग यहाँ से मिसिंग हुए हैं और ये लोगों को हमने पता किया और हमने एक एफआईआर भी लॉन्च किया इसके लिए। प्रॉम्प्टली एफआईआर लॉन्च करने के बाद इन्वेस्टिगेशन शुरू हुआ तो हमें ये पता चला कि इन्वेस्टिगेशन के दौरान कि इनको अरुणाचल प्रदेश ले जाया गया है। तो हमने विक्टिम्स का लोकेशन ट्रेस किया। लोकेशन ट्रेस करने के बाद ये लोकेशन आ रहा था बोलान पीएस एरिया में, एक सियांग डिस्ट्रिक्ट के अंदर अरुणाचल प्रदेश के। तो हमने डिस्ट्रिक्ट एसपी से बात की और हमारे ओसी ने भी बोलांग पीएस के ओसी से बात किया। फिर हमने उनका डिटेक्शन करने के लिए कोशिश किया। वहाँ पे वो अरुणाचल प्रदेश पुलिस ने एक रेस्क्यू ऑपरेशन स्टार्ट किया और उन्होंने जब सर्च ऑपरेशन स्टार्ट किया उसके बाद करीब 24 लोगों को उन्होंने वहाँ पे पाए गए। और इसमें हमारे ऑनरेबल डीजीपी सर ऑफ त्रिपुरा इन्होंने भी बात किया, सर ने बात किया था ऑनरेबल डीजीपी अरुणाचल प्रदेश को, और ये इसी वजह से बहुत अच्छा से अरुणाचल पुलिस ने ढूंढ के इनको निकाला है। और ব্যুরো রিপোর্ট একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। নেশা মুক্তির নামে অমানসিক অত্যাচারের অভিযোগ সোনামুড়ার নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের অভিযুক্ত মালিক মান্নান চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ, নেশা মুক্তি কেন্দ্রে থাকা গার্ডরাই নাকি নেশা করে, কিন্তু এই নেশা মুক্তি কেন্দ্রের আড়ালে কি চলছে তাও তদন্ত করেনি পুলিশ। বিচার না পেয়ে সোনামুড়ার বিতর্কিত নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করে নেশা মুক্তি কেন্দ্রে আসা এক যুবক ও তার বোন। অভিযোগ, মানুষ মানুষের জন্য সংগঠন দিয়ে মান্নান চৌধুরী নামের এক যুবক সোনামুড়া শহরে থাকা বিভিন্ন নেশাগ্রস্ত যুবকদের তুলে নিয়ে গিয়ে নেশা মুক্তি কেন্দ্র তৈরি করেছে। দীর্ঘ 2 মাস ধরে প্রথমে অভিযুক্ত মান্নান চৌধুরী বিশালগড়ের আত্মশুদ্ধির নামের অন্য একটি নেশা মুক্তি কেন্দ্র নিয়ে যায় সোনামুড়ার নেশাগ্রস্ত যুবকদের। নেশাগ্রস্ত যুবকদের ভালো করার নামে মানুষ থেকে টাকাও নেয় সে। ব্ল্যাকমেল করে সোনামুড়ার এক হোটেলের মালিক থেকে 35,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মান্নানের বিরুদ্ধে। বিশালগড়ে আত্মশুদ্ধি নেশামুক্তি কেন্দ্রের সদস্যদের নিয়ে নানা বিতর্ক রয়েছে। অভিযোগ, এই মান্নান চৌধুরীকে নিয়ে অনেক অভিযোগ থাকলেও নেশামুক্ত কেন্দ্র ছাড়ছে না মান্নান। অভিযোগ রয়েছে সোনামুড়া ধুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা এই কেন্দ্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে মান্নান ও তার সঙ্গীরা। বন্ধ ঘরে রেখে মারধর করা হয় নেশাগ্রস্ত যুবকদের। ভয়ে মুখ খুলে না কেউই। বারবার অভিযোগ এবং হামলা হলেও একবারের জন্য এই নেশা মুক্তি কেন্দ্র পরিদর্শনে যায়নি সোনামুড়া থানার পুলিশ কিংবা প্রশাসনের লোকেরা। আসলে নেশা মুক্তি কেন্দ্রের আড়ালে কি চলছে তাও তদন্ত করেনি পুলিশ। সোনামুড়া নগর পঞ্চায়েতের মতো একটি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই এখন দেখার। নেশা মুক্তি কেন্দ্রে থাকা গাইডরাই নাকি নেশা করে, এমনই অভিযোগ করে নেশা মুক্তি কেন্দ্রে আসা মামুন লস্কর নামের এক যুবক। সচেতন মহলের দাবি, মানব সেবার নামে একদল যুবক যেভাবে সমাজ সেবাকে বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের প্রয়োজন। 1 তারিখে আমার রিহ্যাব সেন্টারে দিয়েছিল আমার বইনিতে। আমি নেশা করতাম, তো বাড়িতে গেছে যাই আনছে সৈকত গাজী আর মান্নান চৌধুরী, দুইজনে যাই আমার বাড়ি থেকে আনছে। আনার পথে তারা আমার বিশালগড় রেফার করছে। কমলনগর থেকে একটা লোক উঠেছে, তখন সেই লোকটার সহ আমার সহ গাড়ির মধ্যে তারা ওই গাড়িটা দিয়ে দিছে 1 তারিখে প্রায় 9টার দিকে। তখন মন্নানে প্রথম আমার লোক ভালো ব্যবহার করছে, এবার কাদি এইখানে যাই আমার লোক দুর্ব্যবহার শুরু করছে। এটার লয়ে যা গাড়িতে উঠে আমার মারধর কাপড় খোলাই। 1 তারিখেতে আমার মিনিমাম 27 দিন আমার ফায়ের তাল্লাড়িতে মারছে। কি মারছে? ওই বিশালগড়ের তারা। বিশালগড়ে এখানে একটা রিয়াব আছে, আপনা ফাউন্ডেশন বলে নাম, মন্নান তারার লগে সংযোগ আছিল। তখন তারা আমার মারছে। তখন আমি কইছি যে ভাই আমার মারিস না, আমার ফায়ের সমস্যা আছে। তখন আমার সোনামুড়া আনছে, আমি বাড়ির যাবো, আমি এই কথা জানি না। তখন আমি সোনামুড়া আসা সত্ত্বে আমি বাগি যাওয়ার চেষ্টা করছিলাম, দৌড় দিয়েছিলাম, কারণ আমি তো ইচ্ছা করে আইছি। বাগলে তো আমি বাড়ির থেকে বাগ ধরতাম, ইচ্ছা করে তো আর না আইতাম। তখন ভিতরে নিয়ে মন্নান সহ 5 জনে মিলি আড়ালিয়া, একজনে এটার মধ্যে ফ্যাশনটা আছে, হ্যাঁ জাহাঙ্গীর বলে নাম, আড়ালিয়া আর বিশালগড়ে 3 জন ছিল। 3 জনে 5 জনের টোটালে আমার ধরি আমার মারি আমার ফুটকি টুটকি ফাড়াই লেছে। তারপরে দিয়ে মন্নানে আমার শারীরিক নির্যাতন করছে, মনে করেন না আমার বাথরুমে হাত দিয়ে সাফ করাইছে। তারপরে দি মন্নানে আমার কান টান বাড়ায় থাপড় দিছে, জিগাইতেছে আমারে। 1 শুক্রবারে মাসে আরেক শুক্রবারে আমারে মিডিয়ার সামনে আনছে, রবিবারে ফেরেন্সের 2 দিন পরে ফেরেন্সের লোক দেখা করতাম নিজে না। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। অভিযোগ পেয়ে সোনামুড়ার একটি নেশা মুক্তি কেন্দ্রে হানা দিল সোনামুড়া থানার পুলিশ। সেখানে পুলিশের সাথে উপস্থিত ছিলেন সোনামুড়া হাসপাতালের চিকিৎসক ডক্টর ত্রিশঙ্কর দাসও। পুলিশের উপস্থিতিতে চিকিৎসক এই কেন্দ্রে থাকা লোকেদের স্বাস্থ্য সম্পর্কিত খোঁজ খবর নেন। এদিকে খবর পেয়ে এই নেশা মুক্তি কেন্দ্রে ছুটে আসে এই কেন্দ্রের পরিষেবা গ্রহণকারী লোকেদের আত্মীয় ও পরিবারের লোকেরা। তারাও তাদের অভিযোগ তুলে ধরেন পুলিশের কাছে। তাদেরও অভিযোগ, এই কেন্দ্রের পরিচালক জনৈক মান্নানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর দিক উঠে আসে যখন কর্তব্যরত চিকিৎসক জানালেন এই কেন্দ্রে থাকা লোকরা তাদের সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় না, এমনকি যেখানে তাদেরকে বেধড়ক মারা হচ্ছে তাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো খবর নেই, এমনকি তারা এই কেন্দ্রেও নেই। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ কিংবা প্রশাসন এখন কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।
এসে যা দেখলাম, যারা পেশেন্টরা এখানে আছে তাদের মধ্যে কাউকেই সঠিকভাবে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়নি, তারা বললো যেটা। তো এদের মধ্যে থেকে যাদেরকে কোনো ব্রুটালি ইনজুর্ড হয়েছে যারা, তাদেরকে আমাদের কাছে নিয়ে হসপিটালে মেডিকেল ফেসিলিটি দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কাউকেই ফেসিলিটি দেওয়া হয়নি। সেই কোনো তাদের সবারই এটা কমপ্লিট না এখানে আছে। তাদের এখানে তো আমরা দেখলাম না কিছুই সঠিকভাবে করা হচ্ছে। আমবাসায় 2 লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক এক। বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী এলাকা থেকে এক যুবক বাইকে করে আমবাসা রেল স্টেশনের উদ্দেশ্যে আসছে, এমনটাই খবর ছিল আমবাসা থানার পুলিশের কাছে। যথারীতি আমবাসা থানার পুলিশ বেত বাগান স্থিত নাকা পয়েন্টে ওঠ পেতে বসে থাকে। এদিন বেলা 11টা নাগাদ একটি মোটর বাইক নাকা পয়েন্টে আসতেই পুলিশ দাঁড়ানোর জন্য বলে, কিন্তু বাইক চালক তনুজিৎ দেববর্মা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন তাকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালিয়ে 9 প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টাকা হবে বলে জানান থানার ওসি নন্দন দাস। এদিকে আটক হওয়া যুবকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে এবং মোটর ভেহিক্যাল অ্যাক্টে মামলা নেওয়া হয়। আগামীকাল তাকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আমবাসা পুলিশ স্টেশনে একটা খবর আসে যে একটা বাইক, হুন্ডা বাইক মুঙ্গিয়াকামীর দিক থেকে আসবে এবং ওই বাইকের যে রাইডার সে কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে আসতে পারে। তো সে অনুসারে আমাদের একটা আমবাসা পিএসের টিম সেখানে অ্যাম্বুশে যায় এবং বেতবাগান নাকাতে অ্যাম্বুশ করে। তো কিছুক্ষণ পরে আমরা ইনফরমেশান অনুযায়ী আমরা বাইকটাকে ডিটেন করতে পারি এবং বাইক রাইডারকেও ডিটেন করি। তারপরে তার কাছে একটা পিট্টু ব্যাগ ছিল, ব্যাগটা আমরা প্রসিজিওর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সার্চ করি। সার্চ করার পরে তার পিট্টু ব্যাগের মধ্যে আমরা 13.5 কিলো ড্রাই গাঞ্জা উদ্ধার করি এবং আমরা সিজ করি। এটার নাম হলো তনুজিৎ দেববর্মা, তার বাড়ি জিরানিয়াতে। বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা হবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।